মোটিভেশনাল স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। ও বেরিয়ে পড়েছো? এখন বেডে রাখা জামাটা পরে নাও দেখি, তোমায় নিয়ে একটু বাইরে যাব। বেডের অন্য পাশে উকি দিলাম, কালো রঙের 3 পিস রাখা আছে। ভ্রু কুঁচকে বললাম, কোথায় যাব আবার? এত প্রশ্ন কেন করো বলো তো নিশা পাখি? প্রশ্ন ছাড়াই কাজ করতে হবে। আজকে ঘুরতে যেতে বেশ ইচ্ছে করলো, তোমাকে কিছু সিক্রেট কথা বলবো। বাবা, আপনি আমাকে সিক্রেট কথা বলবেন? হোয়াই নট, আমার আর কে আছে বলো তো, একমাত্র বউ ছাড়া। তোমাকে যা বলার বলতে হবে, এখন কোনো প্রশ্ন নয়, তৈরি হয়ে নাও, আই অ্যাম ওয়েটিং। মুখ চোখে গম্ভীর ভাব নিয়ে রেডি হতে শুরু করলাম। কালো রঙের 3 পিস পরে বের হয়ে আয়নার দিকে তাকালাম। রাগে বিড়বিড় করে বলে উঠলাম, চারিপাশে রং বেরঙের কাপড় চোপড়, অথচ আমার কিনা সেসব ড্রেস পরার ভাগ্য নেই। আমার বিড়বিড় কথাটাও আয়াসের মতো তীক্ষ্ণ শ্রবণ শক্তির মানুষটা শুনে ফেললেন। কানটা যেন সব সময় খাড়া থাকে ওনার। সঙ্গে সঙ্গে বলে উঠলেন, আমার সাথে যতদিন থাকবে এসব রঙেই রাঙিয়ে থাকতে হবে, 1 বছরেরই তো ব্যাপার। অবশ্য তুমি যদি বলো সারা জীবন আমার কাছে রয়ে যেতে বলো। কোনো পাগলই একমাত্র আপনার সঙ্গে থাকতে চাইবে। আয়াস হালকা হেসে আবার ফোনে মনোযোগ দিলেন। আমিও রেডি হতে মনোযোগী হয়ে পড়লাম। ঠিক 10 মিনিট পর দুজনে বেরিয়ে গেলাম কোনো অজানা গন্তব্যে। আমার ক্ষেত্রে অজানা হলেও আয়াসের ক্ষেত্রে একদমই নয়। বান্দরবানের মূল সড়ক থেকে 5 কিলোমিটার দূরত্বে প্রান্তিক লেকে এসে পৌঁছিয়েছি আমরা। মানুষজন তেমন নেই, কারণ সন্ধ্যা হয়ে এসেছে। আর যারা আছে সবাই কাপল। বান্দরবানের সব জায়গা ঘোরা হলেও এই জায়গা আসেনি কখনোই। জায়গাটা কৃত্রিম হলেও বেশ সুন্দর। আয়াসের সঙ্গে সঙ্গে হাঁটছি। আমার আর ওনার মাঝে 1 হাত দূরত্ব দেখে উনি আমার পাশ ঘেঁষে হাঁটতে শুরু করলেন। অন্য সময় হলে নির্ঘাত রেগে ফুলে যেতাম, কিন্তু আজ হাসি পাচ্ছে। মুখ টিপে হাসলাম। তারপর ওনার দিকে তাকিয়ে প্রশ্ন ছুড়লাম, এখানে কেন এসেছি আমরা? কেন ভয় হচ্ছে নাকি? যদি তোমায় এই বড়সড় লেকে ফেলে দেই তো এই নিয়ে ভয় পাচ্ছ? সহজ প্রশ্নের বাঁকা উত্তর। বিষয়টা বেশ বিরক্তিকর। দম ফেলে বললাম, আমি কি সেটা বলেছি? বাঁকা মানে খুঁজে বের করলেন কেন? তুমি তো সবসময় আমার সোজা প্রশ্নের বাঁকা উত্তর দাও, তাই আমিও ট্রাই করলাম আর কি। মজার ছলে কথাগুলো বলে হু হা করে হেসে দিলেন উনি। আমি রাগে ফুঁসে বললাম, এই সুন্দর জায়গায় এসে আপনার সঙ্গে ঝগড়া করতে ইচ্ছে করছে না একদম। তাহলে কি রোমান্স করতে ইচ্ছে করছে সুইটার? কথাটা ফিসফিস করে বলে আমার কোমর চেপে ধরলেন উনি। লজ্জায় মাথা নত হয়ে গেল। তারপর হালকা রেগে দূরে ছিটকে হাঁটতে শুরু করলাম। আয়াস নিঃশব্দে হেসেই চলেছেন। লেকের ঘাটে গিয়ে থামলাম আমরা। আয়াস ঘাটের পাড়ে নানা রকম বোট নৌকা নিয়ে বসে থাকা লোকটাকে বললেন, কত করে ভাড়া বোটগুলো? লোকটা সোজা সাপটা উত্তর দিলেন, দাদা, এখানে তো বোট দল বাইধা আসা লোক গুলা ভাড়া করে। আপনাগো লাহান জুটির জন্য আছে ছোট ছোট নৌকা গুলা। এইগুলা 2 দিকে 2 জন বৈশা থাকতে হয়, নাইলে কিন্তু পয়রা যাওয়ার সম্ভাবনা আছে। আমার ওনার কথাগুলো শুনে বেশ ইচ্ছে জেগে উঠল ছোট নৌকাগুলোতে ওঠার জন্য। আয়াসের দিকে তাকালাম। আয়াস এপাশ ওপাশ মাথা নাড়িয়ে বললেন, না না, বউকে নিয়ে এত রিস্ক নেওয়া যায় নাকি? এমনিতেও সাঁতার জানে না, নর্মাল কিছু নেই? হ আছে তো, ওগুলাই সরেন। আয়াস সম্মতি দিতেই আমি আয়াসের দিকে তাকিয়ে বাইনা ধরা গলায় বললাম, না না, ওই ছোট নৌকাতেই চড়বো। আপনি কিভাবে জানলেন আমি সাঁতার জানি না? আমি সাঁতার জানি, ইভেন স্কুলে থাকতে সুইমিং চ্যাম্পিয়নও ছিলাম। আয়াস চোখ গরম করে তাকাতেই আমি গিয়ে উঠে পড়লাম নৌকোয়। আয়াস প্রথমে হালকা রাগ করলেও ওনার মুখ চোখ স্বাভাবিক হয়ে গেল। লোকটাকে ভাড়া দিয়ে উঠে পড়লেন অন্য পাশে। আমাদের 2 জনের হাতেই ধরিয়ে দেওয়া হলো ছোট 2টো বৈঠা। পানিতে বৈঠা চালাতেই নৌকা দুলতে শুরু করলো। সব দুঃখ আর চিন্তাগুলো মাথা থেকে সরে গেল। এই শান্ত আর সুস্থ পরিবেশে বেশ শান্তি অনুভব করতে লাগলাম। মাথার হাজারটা প্রশ্নের পোকা কিলবিল করে উঠল। এই সুন্দর জায়গায় কথা না বলে থাকা যায় নাকি? আয়াসকে বললাম, আচ্ছা, আপনি বলেছিলেন আপনার ভালোবাসা তখন মন জিতে নেওয়ার ক্ষমতা রাখে। এতে আপনার এক্সপিরিয়েন্স আছে? অবশ্যই আছে। চোখজোড়া যেন কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। বিষম খেতে গিয়েও খেলাম না। তারপর হালকা গম্ভীরতা বজায় রেখে বললাম, তাহলে কয়টা গার্লফ্রেন্ড ছিল আপনার? আয়াস 1 হাতে বইটা নিয়ে গুনতে শুরু করলেন। আমি ভ্যাবাচাকা খেয়ে গেলাম। গুনে গুনে আমার দিকে সূক্ষ্ম নজরে তাকিয়ে বললেন, কি জানি মনে নেই ঠিক। কাউকে ভালো লাগলেই ভাবতাম ওকে ভালোবেসে ফেলেছি, ওকে ছাড়া একদিনও চলবে না।
যেই ভাবা সেই কাজ, যাকে পছন্দ হয় সরাসরি বলে দেই। মেয়েটা আনন্দে লাফাতে লাফাতে রাজি হয়ে যায়। তবে কেউই পার্মানেন্ট টিকে থাকেনি আমার জীবনে। 1 মাস হয়ে গেলেই বোরিং রিলেশন হয়ে যেত। মনে হতো এটা আমার কাছে শুধু আকর্ষণ হয়ে এসেছিল, দেন সরে আসতাম নিজ থেকে। মনে মনে অজান্তেই ক্ষীণ রাগ জাগলো। সেটাকে তেমন পাত্তা দিলাম না। আবারও ওনাকে প্রশ্ন করলাম, একজন মেয়ে কয়দিন টিকেছিল আপনার জীবনে? সর্বোচ্চ কার সঙ্গে বেশি দিন অ্যাটাচ ছিলেন? 1 মাস পরে সাধারণত বিরক্ত লাগতো। একটা মেয়ের ন্যাকামো, সাজগোজ, টাইম নিয়ে ডিমান্ড, এসবে 2 মাসের বেশি কারো সঙ্গে রিলেশনে থাকিনি। তবে কি জানো তো, এত রিলেশনের পর মনে হয়েছিল ভালোবাসা বলতে হয়তো কিছুই নেই। কিন্তু ভালোবাসা হয়ে একজন মেয়ে ধরা দিল। বুঝলাম অত্যাধিক ফর্সা চামড়ার মেয়েদের প্রতি নয়, একজন অধিক ভয়ঙ্করী নারীর প্রতি ভালোবাসা জেগেছে আমার। বুঝলাম ভালোবাসা নামক ভয়ঙ্কর রোগটা আমার মনটাকে কামড়ে ধরেছে। তাকে না পেলে চলবে না। কিন্তু কিন্তু কি? ওই যে ঘৃণা। এমন একজনকে ভালোবাসলাম যাকে কিনা আমার ভালোবাসার কথাই ছিল না। সব কিছু বিষাদময় হয়ে উঠলেও তার নেশায় পড়েছি আমি। তাকে না পেলে আমার চলবে না। তাকে আমার দহনে পোড়ানোর জন্য হলেও চাই। বুঝতে এক মুহূর্ত দেরি হলো না উনি আমার কথা বলছেন। আমি আনমনে বললাম, আচ্ছা, ভালোবাসার প্রেমের মধ্যে তফাৎ কি? আয়েশ মুচকি হাসলেন, নাকের মাথার আঙ্গুল দিয়ে বলিয়ে সরিয়ে বললেন, ভালোবাসা হলো এমন জিনিস যা সবার জন্য জন্মায় না। আর কারো প্রতি ভালোবাসা জন্মালে তার প্রেমেও পড়া যায়। একদিনে 1000 বার প্রেমে পড়া যায়। আর প্রেম সবার সাথেই হতে পারে, কিন্তু সবার সাথে ভালোবাসা হয় না। ওনার কথাগুলোতে যেন আমার মন ছুঁয়ে গেল। শিরশির করে উঠল শরীর। তারপর চারিদিকে নিস্তব্ধতা। আশেপাশে আরও 2-1জন জুটিকে দেখা যাচ্ছে। তারাও আমাদের মতোই তাদের সঙ্গীর সঙ্গে গল্পে মগ্ন। হঠাৎ সম্মোহিত গলায় আয়াস আমায় ডাকলেন। নিশা পাখি। একটা আজব আর অদ্ভুত প্রশ্ন আমার দিকে ছুড়লেন উনি। ডু ইউ বিলিভ মি? আমি জবাবে কিছু বললাম না অনেকক্ষণ। আমার জবাবের আশা করে আবারও বললেন, বিশ্বাস করো আমায়, খানিকটা বিশ্বাস রাখো। জি, রাখছি। রিদ্দিশাকে কিডন্যাপ করেছিলাম নিশা পাখি, এবং ও আমার কাছে সুরক্ষিত অবস্থায় আছে। ধরপড়িয়ে ওনার দিকে তাকালাম। আপনি? হ্যাঁ আমি। যেহেতু বিশ্বাস করেছো সেহেতু তোমাকে আমি দায়িত্ব নিয়ে বলছি, রিদ্দিশাকে আমি সুস্থ অবস্থায় তোমার সামনে ফিরিয়ে আনবো। উত্তেজিত হয়ে পড়লাম। নড়ে চড়ে অস্থির হয়ে বললাম, কেন কেন ওকে কিডন্যাপ করিয়েছেন বলুন? আপনি জানেন খালামণি, খালু আর আসিফ ভাইয়ার ওপর কত ঝড় বয়ে যাচ্ছে? সারা দিন রাত খুঁজে যাচ্ছে আসিফ ভাইয়া ওকে, আর খালামণি তো কেঁদে ভাসাচ্ছে। কি দরকার এসব করার? আয়াস কিছুক্ষণ চুপ থাকলেন, তারপর ভার গলায় বললেন, সারা জীবন কান্নার চাইতে কয়েকদিন কাঁদা ভালো। মানে? রিদ্দিশার জীবনে ঝুঁকি রয়েছে। সেদিন ডক্টরের বেশে আমি অন্য ডক্টর আর একজন ওয়ার্ড বয়ের সাহায্য নিয়ে রিদ্দিশাকে নিখোঁজ করেছি। ওকে নিখোঁজ না করলে ওকে মেরে ফেলতো কেউ। আমি ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকলাম ওনার দিকে। কে মেরে ফেলতো? আয়াস এপাশ ওপাশ চেয়ে ইতস্তত বোধ করে বললেন, এটা আমি বলতে পারবো না। আই নিড টাইম। প্লিজ গিভ মি টাইম। সঠিক সময় তোমার সামনে সব প্রমাণ দাঁড় করাবো। আর একটাও প্রশ্ন করবে না তুমি। মনে প্রশ্নের পাহাড় তৈরি হলো, কিন্তু আমি আর প্রশ্ন করতে পারবো না। আয়াসকে বিশ্বাস করতে খুব ইচ্ছে করছে, তাই মনের কথাই শুনলাম। বিশ্বাস করেই দেখি না একবার, হয়তো ঠকবো না। ফোনটা হাতে নিয়ে বললাম, ঠিক আছে, অন্তত খালামণি আর খালুকে জানাই খবরটা। ফোনটা অন করতেই ছো মেরে ফোনটা নিয়ে নিলেন আয়াস। চোখ মুখ চড়িয়ে তাকালাম। উনি চোখ রাঙিয়ে বললেন, তোমাকে আমি আমার সবটা বলেছি, তুমি কাউকে বলবে না। আমি জানি তুমি কারো কষ্ট দেখতে পারছো না, কিন্তু তুমি বলতে পারবে না। খালামণিকে বললে উনি খুশিতে আত্মহারা হয়ে উঠবেন, আর শত্রুপক্ষ জেনে যাবে ব্যাপারটা। কয়েকদিনের ব্যাপার, ধৈর্য ধরো। সব শুনে নির্বাক হয়ে রইলাম। আয়াস আমার চুপ থাকা দেখে শান্ত গলায় বললেন, আমি তোমাকে সব বলেছি, শুধু তোমার মলিন চেহারা যাতে আমাকে না দেখতে হয়। বাঘিনী সেই চোখ জোড়া দেখতে চাই আমি। ফিক করে হেসে দিলাম। আমার হাসির দিকে ওনার ঠোঁটের কোণেও হাসির রেখা দিল। এভাবে বেশ কিছুক্ষণ চলল। হুট করে আয়াস বললেন, আজ প্রপোজ ডে না? হ্যাঁ তো। আয়াস ভাব নিয়ে বললেন, আমি আয়াস চৌধুরী। আমার সব কিছুর ধরন আলাদা, প্রপোজ করার ধরন আলাদা হওয়া উচিত। হাঁ হয়ে তাকালাম। উনি আমার দিকে এগিয়ে আসতে লাগলেন। আমি জোরে আতঙ্কের সাথে বলে উঠলাম, আরে আরে কি করছেন? নৌকা উল্টে যাবে তো। আয়াস বাঁকা হেসে এগোতেই থাকলেন। আমিও পিছোতে থাকলাম। এক পর্যায়ে যা হবার তাই হলো। এই ঠান্ডার মধ্যে দুজনেই নৌকা উল্টে লেকের পানিতে পড়ে গেলাম। বেশ বাহাদুরি করে বলেছিলাম আমি সাঁতার পারি। সেটা উত্তেজনার কারণেই বলে ফেলেছিলাম। এখন আমার কি হবে? হাত পা ছুটছি পানির মধ্যে।
ঠান্ডায় হাত পা অসাড় হয়ে আসছে, মুখটা বন্ধ করে রয়েছি। মনে হলো আজই হয়তো শেষ দিন। ঠিক এমন সময় কেউ আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল। চেনা অনুভূতি পেয়ে লোকটাকে আমিও জড়িয়ে ধরলাম। এই পানিতে আয়েশ আমার কপালে মুখ ঠেকিয়ে চুমু খেলেন। এ কোন পাগলের পাল্লায় পড়েছি আমি? আমাকে টেনে তুললেন আয়াস। আমি জোরে জোরে শ্বাস নিতে লাগলাম। আমাকে নিয়ে উঠলেন পারে। আমি দাঁড়িয়ে ওনার জামা খামচে ধরে শ্বাস নিতে ব্যস্ত। বাকি থাকা লোকগুলো চোখ বড় বড় করে দেখছে, কেউ কেউ হাসছে। তাতে কি, জীবন বেঁচেছে এটাই অনেক বড়। আয়াস আমার গাল ধরে বললেন, এভাবেই জ্বালাবো তোমায়? জ্বালাতে দেবে আমায়? প্রচণ্ড রাগ নিয়ে বললাম। উনি হেসে বললেন, মাই বাঘিনী ইজ ব্যাক। হাসতে গিয়েও হাসি চেপে গেলাম। রাগ ফুটিয়ে তুলে চলে এলাম। আয়াস পেছন থেকে চিৎকার দিয়ে বললেন, কে যেন বলেছিল সে সুইমিং চ্যাম্পিয়ন ছিল? লজ্জায় নেতিয়ে পড়লাম কথাটা শুনে। সারা রাত কেশে পার করেছি, কাঁচতে কাঁচতে মনে মনে হাজারটা গালি দিয়েছি। আয়েশ আমার সেবা করলে প্রচণ্ড রাগ নিয়ে তাকিয়েছি। সারা রাত ঘুম না হওয়ায় সকালে উঠতে বেশ দেরি হয়ে গেল আমার। চোখ ডলে চোখ মেললাম, চোখটা অটোমেটিক ওপরে চারিপাশে চলে গেল। এসব কি? ঘরটা যেন চকলেটময় হয়ে উঠেছে, যেন চকলেটময় দুনিয়াতে বসবাস করছি আমি। ফুল দিয়ে যেমন মানুষের ঘর সাজানো হয়, ঠিক তেমন চকোলেট দিয়ে পুরো ঘর সাজানো হয়েছে। সামনের দেয়ালে বড় কাগজের মধ্যে লেখা, হ্যাপি চকলেট ডে নিশা পাখি। হাসতে না চাইলেও মুখ থেকে হাসিটা বেরিয়েই এলো। লোকটা পারেও বটে। চকোলেট নামক জিনিসটা আমার কাছে ভীষণই প্রিয়। এতক্ষণ লাগাতার কাঁদছিলাম, নিমেষেই তা গায়েব হয়ে গেল। বেডের উপর উঠে দাঁড়িয়ে পড়লাম আমি। বেডের উপর লাগিয়ে রাখা প্রত্যেকটা চকোলেট ছিঁড়তে লাগলাম। লাফিয়ে লাফিয়ে ছিঁড়ছি। এমন সময় কারো জোর গলায় বলা কণ্ঠে হকচকিয়ে উঠলাম। বেডের একেবারে সাইডে দাঁড়িয়েছিলাম। হকচকিয়ে উঠতেই পা দিয়ে পড়ল পিছলে চাদরের উপর। ফলস্বরূপ স্লিপ কেটে ধপাস করে পড়তে বেশি সময় লাগলো না। চোখে মুখে এক হাত আর কোমরে আর এক হাত। কোমরে হাত বোলাচ্ছি, ব্যথার চোটে কান্না পাচ্ছে। কিছু পড়ে যাওয়ার আওয়াজ পেতেই চোখ খুলে দরজার দিকে তাকালাম। আয়াস দৌড়ে আমার কাছে আসছেন। ফ্লোরে কাচের কাপ টুকরো টুকরো হয়ে পড়ে আছে। কাপে থাকা কফি ছিটে পড়ে আছে চারিদিকে। তার মানে আয়াসী জোর গলায় কথা বলে আমাকে চমকে দিয়েছিলেন। চোখ রাঙানি দিয়ে ওঠার চেষ্টা করলাম। আয়াস হাঁটু গেড়ে আমার কাছে চিন্তিত হয়ে বসলেন। অতঃপর থমথমে গলায় বললেন, কি দরকার ছিল লাফিয়া চকলেট নেওয়ার? তেতিয়ে উঠলাম আমি। তেতো ভরা গলায় বললাম, আমি বুঝি না ভেবেছেন? আমি ইচ্ছে করে এত উঁচুতে চকলেট ঝুলিয়ে রেখেছিলাম যাতে আমি পড়ে যাই। আপনি জানেন আমি অত উঁচুতে সহজে হাঁটতে পারবো না। আমার কথা শুনে আয়েশের মুখটা চুপসে গেল। ওনার মুখ দেখে মনে হচ্ছে উনি হাসবেন নাকি কাঁদবেন ঠাউর করতে পারছেন না। তারপর আমার হাত ধরে বললেন, তোমার হাইট কত? 5 ফুট 4 ইঞ্চি। আয়েশ সচরাচরের মতো ঘাড় বাঁকিয়ে বললেন, বাংলাদেশে 5 ফুট 4 ইঞ্চির মেয়ে মানে জানো? অনেকে তোমার মতো লম্বা মেয়েকে বিয়েই করতে চাইবে না নিশা পাখি। তোমার ভাগ্য ভালো আমার মতো বর পেয়েছো। নাও গিভ মি থ্যাঙ্কস। রাগের শরীর কাঁপুনি দিয়ে উঠল। আমি পড়ে গিয়েছি, আমাকে কিনা টেনে তুলবে তা না করে নিজের প্রশংসার ভাষণ দিয়ে চলেছেন। মানা চাই এসব। একটু কাশিয়ে উঠল। কেশে ছাড়ি দিয়ে বললাম, ভালো, বেশ ভালো, নিজের গুণগান গেয়ে যান। কথাটা বলে বেড ধরে উঠতে নিলাম। কোমরের হাড় যেন মরমর করতে শুরু করলো। ধপ করে বসতে নিলেই আয়েশ আমার কোমর আলতো করে হাত টেনে দাঁড় করিয়ে বেডে বসিয়ে দিলেন। রাগ নিয়ে আশেপাশে তাকালাম। আয়েশ আমার তাকানো দেখে নিজেও আশেপাশে তাকালেন। তারপর বাঁকা হেসে একটা একটা করে চকোলেট খুলতে শুরু করলেন। ঠোঁট উল্টিয়ে তাকালাম। চকোলেট কি উনি খেয়ে নেবেন নাকি? যা ভাবলাম তার উল্টোটা ঘটল। সব চকোলেটের প্যাকেট উনি ঘরে রাখা ডাস্টবিনে ফেলে দিলেন। অতিরিক্ত বিস্ময় নিয়ে আমি উত্তেজনার সঙ্গে বললাম, চকোলেট ফেলে দিলেন কেন? আপনি খাবেন না ভালো কথা, আমাকে দিলেই তো হয়। জিনিস ওয়েস্ট করার কোনো মানে আছে? আয়েশ চুটকি দিয়ে হাই তুললেন। তারপর অবাক হওয়ার ভঙ্গিমা ধরে বললেন, চকলেট? কিসের চকলেট? ওসব তো শুধু চকলেটের কাগজ, ভেতরে তো ফাঁকা। মাথা ভন ভন করে ঘুরতে শুরু করলো। এবার এত হতভম্বতার চোটে আমি হয়তো অজ্ঞানী হয়ে পড়ব। কোনো মতে কাঁপা কাঁপা গলায় বললাম, সব ফাঁকা? তাহলে বৃথা আমি নিজের কোমরের হাড় ভাঙলাম। আয়াস টেভিল মার্কা হাসি দিলেন। আমি বুঝলাম উনি মজা করেছেন। রাগে ঘাড়ের রগ শিরশির করে উঠল। উনি ডোন্ট কেয়ার ভাব নিয়ে বললেন,
এটা আয়াসের স্টাইল, সেই সঙ্গে প্রতিশোধ নেবার এক পদ্ধতি। প্রতিশোধ? কিসের প্রতিশোধ? কি করেছি আমি আপনার? কেন মনে নেই? আমাকে খুনের দায়ে পুরো একদিনের জন্য জেলে দিয়েছিলে। চোখ বড় বড় করে কোমরে হাত দিয়ে চোখ মুখ লাল করে বললাম, এই প্রতিশোধ আপনি আজ নিচ্ছেন? আপনাকে তো খুনের দায়ে সারা জীবনের জন্য জেল হওয়া উচিত ছিল। একদিন খুব কম পড়ে গেছে। আয়েশ ঠোঁট চোরা শুরু করে দূর থেকে কিস ছুঁড়ে দিলেন। এগিয়ে এসে আমার দিকে ঝুঁকে পড়লেন। আমি যেখানেই যাই না কেন তোমাকে নিয়েই যাব। সারা জীবনের জেল হলে তোমাকে কোনো না কোনো উপায়ে ঠিক জেলে নিজের কাছে নিয়ে আসতাম। আমি যদি কখনো মেন্টাল হসপিটালেও যাই তাহলে তোমাকে নিয়ে পাগল হয়ে মেন্টাল হসপিটালে যাব। আমি মুখ ফিরিয়ে দম ফেলে বললাম, আপনার তো এক্ষুনি মেন্টাল হসপিটালে ভর্তি হওয়া উচিত। আপনাকে তো আমি ছাড়বো না। তোমাকে কতবার বলেছি আমার থেকে পারমিশন নেওয়ার কত দরকার নেই সুইটহার্ট, আমাকে ধরে রাখো সারা জীবনের জন্য। আপনাকে তো আমি কথাগুলো বলে থেমে গেলাম। কি বললে বা করলে আমার রাগ মাথা থেকে নামবে জানা নেই। উনি চোখ জোড়া স্থির করে শান্ত হয়ে বললেন, রিল্যাক্স রিল্যাক্স, ওয়েট, আমি ডক্টরকে কল করে আসছি আর ফ্লোর নোংরা হয়ে গেছে সেটা পরিষ্কার করার জন্য লোক ডাকছি। ওকে? আমি ওনার কথার কোনো জবাব দিলাম না। অন্যদিকে ঘাড় ঘুরিয়ে রাগে ফুঁসছি। উনি ঘর থেকে বেরিয়ে গেলেন। একজন লেডি ডক্টর এসে আমার চেক আপ করলেন। ডক্টরটি কম বয়সী বটে, চোখে চিকন ফ্রেমের চশমা, দেখতে বেশ ফিটফাট এবং সুন্দর। আমাকে দেখে মিষ্টি হেসে আয়েশের দিকে তাকালেন ডক্টর। ইয়েস ডক্টর, থ্যাংক ইউ ব্যস্ততার মাঝেও আমার বাড়িতে আসার জন্য। আহা, কি সুমিষ্ট আয়েশের কণ্ঠ! যেন সুন্দরী মহিলাটিকে দেখে তার কণ্ঠের মধু উতলে উতলে পড়ছে। মাথায় যেন আগুন জ্বলছে। আরও নানান রকম কথা বলতে বলতে ওরা বেরিয়ে যেতেই আমি বেডে হাত ঝটকা মারতেই শব্দ পেয়ে আয়েশ ফিরে তাকালেন, সেই সঙ্গে ওই ডক্টরটিও। আমি জোর করে একটা হাসি দিলাম। আয়াসের সঙ্গে চলে গেলাম। দাঁতে দাঁত চেপে বসে থাকলাম আমি। কিছুক্ষণ পর ঘরে ফিরলেন আয়াস। আমি তখন বালিশে ঠেস লাগিয়ে বসে আছি। আমার দিকে একটু তাকিয়ে আমার দিকে এগিয়ে এলেন উনি। আমার পাশে এসে বসতেই আমি ওনাকে দেখেও না দেখার ভান করলাম। ওনার হাতে ছোট্ট একটি ব্যাগ, ব্যাগে ঔষধ, একটা মলম বের করে আমার সামনে রাখলেন উনি। গম্ভীর গলায় বললেন, জামা তোলো। চকিত নজরে তাকালাম। ভয়ার্থ গলায় বললাম, জামা তুলবো মানে? আরে মলম লাগাতে হবে তো, জামার উপরে কি করে মলম লাগাবো? লজ্জায় মুখখানা ছোট করে হয়ে গেল আমার। মিনমি নিয়ে বললাম, আমি একা লাগাতে পারবো। হ্যাঁ, তুমি কি কি করতে পারো আমি জানি। তোমারে তো ভালো একটা হাজবেন্ডকে ঘৃণা করতে পারো, তোমার শত্রুকে বিশ্বাস করতে পারো, আর বাঘিনীর মতো তাকিয়ে থাকতে পারো। দ্যাটস ইট। নাক ফুলিয়ে ওনার দিকে তাকালাম। গলা খাকারি দিয়ে বললাম, আপনি কি আমায় অপমান করছেন? না, প্রশংসা করছি। কথাটা বলেই পেছন থেকে একটা কালো রুমাল বের করে নিজের চোখে বাঁধলেন উনি। তারপর বললেন, এবার তো সমস্যা নেই তাই না? আমি কিছু বললাম না। আমার জবাব না পেয়ে উনি আবারও বললেন, আমি তো কিছু দেখতে পারছি না। আমার হাতে মলম তুলে দাও আর আমার দিকে একটু কষ্ট করে ঘুরে বসো। জি। নিজের চুল সামনে রেখে হাত ভর দিয়ে ওনার দিকে ঘুরে বসলাম আমি। আমার কোমরে হাত ছোঁয়াতে কয়েকটা ঢোক গিলে হজম করার চেষ্টা করলাম ওনার ছোঁয়া। আমার কোমরে আস্তে আস্তে বলিয়ে মলম লাগাতে শুরু করলেন উনি। আমি কাঁপতে কাঁপতে হাত মুঠো করে বসে রইলাম। সামনে থাকা আয়নায় নজর গেল আমার। বাজে লোকটা হাসছে। তীক্ষ্ণ চোখে ওনার দিকে তাকিয়ে সরে যেতেই উনি বলে উঠলেন, হয়ে গেছে। কথাটা বলে চোখ থেকে রুমাল সরাতেই থতমত খেয়ে কষ্ট করে ঘুরে বসলাম আমি। আয়াস উঠে গিয়ে বই রাখা টেবিলে ঔষধ রাখলেই কপাল কুঁচকে তাকালেন আমার নামে আসা খামটার দিকে। আমার দিকে ঘুরতেই আমি চোখ সরিয়ে নিলাম। ক্ষীণ গলায় বললেন, খামটা কিসের? নামটা তো তোমারই, কিন্তু পদবি তো তোমার নয়। কাল থেকে মাথায় খামটার কথা ঘুরছিল, কিন্তু ওই খামের কোনো রকম সমাধান পাচ্ছিলাম না। তাই তাৎক্ষণিকভাবে মনে হলো আয়াসকে বললে হয়তো বা কোনো সমাধান পেতেও পারি। তড়িঘড়ি করে বলে উঠলাম, হ্যাঁ খামটা আমার নামে, বাট পদবি দেখে ভেবেছিলাম আমার নামে নয়। খামটা শাহরিন দরজার বাইরে পেয়েছিল, আমায় দিয়েছে। জানি না কী সব লেখা, একটা কথাও বিশ্বাস হচ্ছে না আমার। আয়াস আমার কথায় ভাবুক দৃষ্টি নিয়ে আমার দিকে চেয়ে থাকলেন কিছুক্ষণ। তারপর একটা শ্বাস ফেলে খামটা হাতে নিলেন। খামটা উল্টে পাল্টে দেখলেন। চিঠিটা বেশ কিছুক্ষণ ধরে পড়লেন। সব সম্পত্তির কাগজপত্রও দেখলেন।
আমি ওনার দিকে উৎসাহ নিয়ে তাকিয়ে থাকলাম। উনি আমার দিকে প্রশ্ন ছুড়ে দিলেন। তোমার কি ধারণা কে হতে পারে তোমার এই শুভাকাঙ্ক্ষী? জানি না, আমি কিছু মাথায় আসছে না। তোমার কোনো ছোটবেলার ফ্রেন্ড বা এমন কেউ যে তোমায় দীর্ঘদিন ধরে চেনে? আমি হতাশ হয়ে বললাম, না, এমন কেউ নেই আমার। আমি স্কুল, কলেজের, ইউনিভার্সিটি কোথাও এমন কোনো ফ্রেন্ড জোটাতে পারিনি। বাবা মিশতে দিত না আমায় কারোর সঙ্গে। আয়াস অনেকক্ষণ বৃদ্ধ আঙ্গুল দিয়ে নিচের ঠোঁট বুলাতে বুলাতে কিছু একটা ভাবলেন, তারপর বললেন, এসব ব্যাপারে মাথা খাটিও না, আমি দেখছি কি করা যায়। আমি ওনার কথা বিশ্বাস করে মাথা দুলিয়ে করুণ চোখে তাকালাম। সকালে ব্রেকফাস্ট শেষে কাগজপত্র নিয়ে উনি সেই তো বের হলেন, আর ঘরে ফিরলেন না। সন্ধ্যা নেমে এলো। সারাদিন ঘরে নয়তো জানালার ধারে সোফায় কাটিয়ে দিয়েছি আমি। হাঁটতে গেলে কোমর যেন চিনচিন করে উঠছে, তাই শুয়ে শুয়ে এপাশ ওপাশ করছি। শুয়ে থেকে শান্তিও পাচ্ছি না। খালু দুবার ফোন দিয়েছিল, তাদের সবটা বলতে গিয়েও বলতে পারিনি আমি, কারণ আমি বলতে পারবো না কাউকে। খালামণির কথাই ভাবছিলাম, এমন সময় আমার সামনে এক অদ্ভুত জিনিস তুলে ধরল কেউ। কয়েক সেকেন্ড জিনিসটার দিকে তাকিয়ে থাকলাম। বড়সড় একটা গোলাপ, তবে ফুল নয়, চকোলেট গোলাপ ফুল। পেছন মুড়ে তাকাতেই আয়েশের ক্লান্ত মুখ দেখে উঠল। ওনার মুখে নিস্তেজ হাসি। হাসিটা নিয়েই উনি বলে উঠলেন, হ্যাপি চকলেট ডে। আমি একরাশ অভিমান নিয়ে বললাম, সকালে মজা করে এখন এটা দিয়ে রাগ ভাঙাতে চাইছেন? এটা আবার মোমের গোলাপ নয় তো, চকোলেটের মতো দেখতে। শব্দ করে হেসে উঠলেন আয়াস। আমি কোনো মতে উঠে বসলাম। উনি আমার হাতে চকোলেট গোলাপ ফুল ধরিয়ে দিয়ে বললেন, ঠিক আছে, আগে আমাকেই খাইয়ে শিওর হও। আমি আয়াসের কথা অনুযায়ী চকলেট একটু ভেঙে ওনার মুখের সামনে ধরলাম। উনি হাঁ করতেই আমি টুপ করে হাতে থাকা চকোলেটটা খেয়ে নিলাম। তারপর খিলখিলিয়ে হেসে উঠলাম। অনেকক্ষণ হাসার পর দেখলাম আয়াস আমার দিকে বিমোহিত দৃষ্টিতে তাকিয়ে আছেন। হাসিটা বন্ধ হয়ে গেল আমার। উনি তৃষ্ণামাখা কণ্ঠে বলে উঠলেন, কি হলো, হাসি বন্ধ করলে কেন? বেশ তো লাগছিল। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, না না, এমনি। এখন আমাকে খাইয়ে দাও। আমি ওনার সামনে প্লেটটা ধরে বললাম, আপনি খান। আমি বাইরে থেকে এসেছি, ফ্রেশ হই নেই। কথাটা বলেই উঠে গেলেন উনি। কাবার্ড খুলে নিচের জামা কাপড় বের করতে লাগলেন। আমি নিজেকে মনে মনে বকতে আরম্ভ করলাম, এ কি করছি আমি? কেন তলিয়ে যাচ্ছি ভালোবাসা নামক অতল গহ্বরে? আমার ব্রেইন তৎক্ষণাৎ বলে উঠল, আনিশা, আনিশা, হোয়াট ইউ ডুইং? তুই কেন আয়েশের কাছে আছিস ভুলে গেছিস? ও তোকে এক রাত গায়েব করে কতটা বেইজ্জতি করেছে। ও খুনি, ওকে একদমই ভালোবাসিস না তুই। মাথা ঝাঁকুনি দিয়ে উঠল। আয়াসের দিকে তাকিয়ে ভার গলায় বললাম, কিছু জানতে পারলেন ওই আমার নামে দেওয়া কাগজপত্রের ব্যাপারে? আয়াস ঘাড়ে একটা হাতওয়ালা গেঞ্জি ঝুলিয়ে নিয়ে বললেন, না, আজ কাজে বড্ড ব্যস্ত ছিলাম। রকির ঘাড়ে সব দায়িত্ব দিয়েছি। খুব দায়িত্বশীল ছেলেও। আই থিঙ্ক কোনো না কোনো ক্লু নিশ্চয়ই দিতে পারবে। আমি ছোট্ট করে বললাম, ও, রাতটা বেশ গভীর। ঝিঝি পোকারা নিজেদের ভাষায় গান গাইতে ব্যস্ত, আর লোকজন ক্লান্তি ভরা দিন শেষে ঘুমোতে ব্যস্ত। আমিও ঘুমোচ্ছিলাম বেঘোরে, কিন্তু আমার পাশে খুব নড়াচড়ার আওয়াজ শুনতে পেয়ে ঘুম হালকা হয়ে গেল আমার। একসময় দরজার খটখট শব্দে ঘুমটা ভেঙেই গেল। ডাগর ডাগর চোখজোড়া নিয়ে তাকালাম। হালকা আলোর মধ্যে দেখতে পেলাম আয়াস বেরিয়ে কোথাও একটা যাচ্ছেন। মনের সন্দেহের বীজ উৎপত্তি হলো। উনি যাবার কিছুক্ষণ পরেই আমি উঠে বসলাম। কোমরে ব্যথাটা আগের থেকে কমেছে। নেমে দেয়াল ধরে ধরে আয়াসের পিছু পিছু নিচে নামলাম। আয়াস ডান সাইডের ঘরে ঢুকে গেলেন। আমিও সিঁড়ি দিয়ে নেমে পা টিপে টিপে গিয়ে দাঁড়ালাম ঘরের দরজার কোণে। উকি দিয়ে দেখলাম আয়াসকে। আয়াসকে ছেড়ে পুরো ঘরের দিকে নজর দিলাম। এটা তো স্টাডি রুম। এতদিন ধরে এই বাড়িতে আছি, এখানে যে স্টাডি রুম আছে জানতামই না। অবশ্য জানবই বা কী করে, ঘরটা তো সবসময় তালাবদ্ধ থাকে। ভাবনা বাদ দিয়ে আয়েশকে পর্যবেক্ষণ করলাম। উনি এত এত বইয়ের মাঝে একটা অ্যালবাম বের করলেন। দূর থেকে দেখে মনে হচ্ছে ছবির অ্যালবাম। চেয়ার টেবিলে বসে গেলেন উনি। ওনার চোখে মুখে অসংখ্য যন্ত্রণা ধরা দিল।
একে একে পাতা উল্টে ছবিগুলোতে হাত বুলিয়ে দেখছিলেন। গুনগুন শব্দ করে বললেন কিছু। আমি কান খাড়া করে শোনবার চেষ্টা করলাম। এই দিনটা আমার জন্য অভিশপ্ত। মা বাবা আর বোন, রাত 12টা পেরিয়ে 1টা বাজে শুরু হয়েছে সেই অভিশপ্ত প্রহরগুলো। মনে আছে বোন, এই দিনে বিদেশ থেকে এসেছিলাম তোদের সারপ্রাইজ দিতে, কিন্তু উল্টে তোরাই আমাকে সারপ্রাইজ দিয়ে দিলি। আশেপাশে রক্ত ছড়ানো ছিল। কি ভয়ানক সেই রাত। মায়ের নিজ চোখে মৃত্যু দেখে চোখ জ্বলছিল আমার। আর বাবাকে তো স্বয়ং আমাকে বেঁধে রেখে আমার সামনেই কতবার ছুরি করে আঘাত করা হয়েছে তার ঠিক নেই। মনে আছে আমার, সব মনে আছে, কিচ্ছু ভুলিনি। কিন্তু এই লোকটাকে আমি যে চিনতে পারি না বাবা, চিনিয়ে দাও না একটু। উনি কি বেঁচে আছেন? ওনার চেহারার সাথে কারো বড্ড মিল পাই আমি। এত এত রহস্য কি করে উদ্ঘাটন করব? গুনগুনিয়ে কাদার শব্দ পেয়ে বুকটা ধক করে উঠল। আয়াস কাঁদছেন? এই প্রথম ওনাকে কাঁদতে দেখলাম। আমার বুকটা যেন কষ্টে ফেটে যাচ্ছে। মনে হচ্ছে ওনাকে গিয়ে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে বলি, প্লিজ আপনি কাঁদবেন না, দোহাই লাগে। চোখটা ছলছল করে উঠল। দুর্বল লাগলো নিজেকে। কয়েক ধাপ পিছাতেই আমার শরীরের সঙ্গে লেগে একটা মাটির পুতুল পড়ে ভেঙে গেল। আটকে উঠলাম আমি। স্টাডি রুম থেকে আয়াসের চিৎকার এলো। কে বাইরে? কোমরে ব্যথা নিয়ে পা চড়ে চড়ে ফেলে চোরের মতো পালিয়ে এসে ধপ করে বিছানায় শুয়ে চোখ বন্ধ করলাম। একসময় আয়াস এলেন, দরজা বন্ধ করলেন। আমি অনুভব করলাম উনি আমাকে ভালো করে পর্যবেক্ষণ করলেন, তারপর শুয়ে পড়লেন। খুব কষ্ট হচ্ছে আমার। গুটিসুটি মেরে শুয়ে থাকতে থাকতে একসময় ঘুমিয়েই গেলাম। ভোর সবে 5টা। আয়াসের ঘুম হঠাৎ ভেঙে গেল। আড়ামোড়া ভেঙে বসল সে। পাশে আনিশার দিকে তাকালো। মেয়েটা অর্ধেক মুখ ঢেকে ঘুমিয়ে আছে। নিজের অজান্তে হাত বুলিয়ে দিয়ে মুচকি হাসলো আয়াস। অতঃপর মনে করলো আজকে কি যেন ডে, টেডি ডে। টেডি ডের উইশের জন্য আগেই ব্যবস্থা করেছিল আয়াস। আজ সকাল সকাল বেরিয়ে যেতে হবে কাজে। নিউ পাবের কনস্ট্রাকশনের কাজ চলছে, ওখানে গিয়ে সব দেখতে হবে। তাই এখনই যা করার করে ফেললো চটপট করে। অনেক কয়েকটা টেডি সাজিয়ে রাখলো আনিশার চারিপাশে। লাস্ট টেডি বেডে রাখতেই ফোনের রিংটোন বেজে উঠল। এই ভোরবেলা ফোনের আওয়াজে বিরক্ত হলো সে। তবুও ফোনের স্ক্রিনে রকির নাম দেখে রিসিভ করে কানে ধরল। হ্যালো রকি। কিছুক্ষণ চুপ থেকে ওপাশে রকির কথা শোনার পর বেশ জোরে সোরে সে বলে উঠল, হোয়াট? আমি এক্ষুনি আসছি। ওনার যেন কিচ্ছু না হয়। আমি বের হচ্ছি এক্ষুনি। ফোন কাটতেই কোনো মতে রেডি হয়ে তড়িঘড়ি করে বেরিয়ে গেল আয়াস। সকালে শাহরিনের কণ্ঠে ঘুম ঘুম চোখে তাকালাম আমি। ঘুম ঘুম চোখে তাকাতেই ভরকে গেলাম। ধরপর করে উঠে বসে ভয়ানক টেডি বিয়ারটা ছুঁড়ে ফেলে দিলাম। শাহরিন আমার ভীতু মুখ দেখে মুখ টিপে হাসতে লাগলো। আমার চোখ থেকে ঘুম উড়ে গেল। রাগ রাগ কণ্ঠ নিয়ে বললাম, এসব কেমন মজা? হ্যাপি টেডি ডে ম্যাডাম। আমার কি দোষ বলুন? এসব তো স্যারের কাজ। স্যারের কাজ? চোখ বড় বড় করে পড়লাম। শাহরিন ইশারা করে পুরো বেডের আশেপাশে তাকাতে বলল। আমি আশেপাশে তাকাতেই আত্মা শুকিয়ে গেল। চারিপাশে কি ভয়ানক টেডি। ঘরটা অভিশপ্ত ঘর লাগছে এই মুহূর্তে। ধরপর করে বেড থেকে নামতেই কোমর চিনচিন করে উঠল। কোমরে হাত দিয়ে বললাম, এসব তোমার স্যারের কাজ? হ্যাঁ ম্যাডাম, কালকে রাতেই স্যার এসব আনিয়ে রেখেছিলেন। এই যে দেখুন, চিরকুটে লেখা। ভয় পেয়েছো? কিন্তু কি করব বলো? আমার ভালোবাসা প্রকাশের ধরন যে ভয়ানকই হয়। এইসব লিখে রেখেছে স্যার। কপালে হাত দিয়ে দাঁড়িয়ে থাকলাম। সত্যিই ভয়ানক পদ্ধতি ওনার। আজ বেশ সকালেই ঘুমটা ভেঙেছে আমার। এখন সকাল প্রায় 7:30। তবে আয়াসকে সকাল থেকেই দেখিনি। কি জানি কোথায় বেরিয়ে গিয়েছেন। শাহরিন জানিয়েছে আয়াস বাকি বেশ ভোরের দিকেই হন্তদন্ত হয়ে বেরিয়ে গিয়েছেন। ভোরবেলা কি এমন কাজ পড়লো সেটাই বুঝতে পারছি না। আজকের সকালটা খুব সুন্দর, মোহ জাগাচ্ছে পরিবেশটা। ছাদের রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আছি। আম গাছের পাতা জোরালো বাতাসে নড়ছে। আশেপাশে সব গাছই দুলছে। আকাশে সূর্য মামা কালো মেঘের আড়ালে লুকিয়েছে। বাতাসের শো শো আওয়াজ ছাড়া চারিপাশ নিস্তব্ধ। হয়তো কোনো জায়গায় বৃষ্টি হওয়ার পর মেঘগুলো এই জায়গায় হানা দিয়েছে। তারই জোরালো বাতাস বইছে। শাড়ির আঁচল উড়ে উড়ে খেলছে। সেই সঙ্গে চুলগুলো বাদ মানছে না। এমন সময় মনে হলো, ইস, এই পরিবেশে যদি পাশে সেই মানুষটাও থাকতো। কথাটা ভাবতেই চোখ মুখ লজ্জায় সিক্ত হয়ে গেল।
কি যে ভাবছি আমি, লজ্জায় চোখে পাতা বুঝে ফেললাম। চোখের সামনে অসংখ্য স্মৃতি ভাসতে লাগলো। মানুষটার সঙ্গে প্রথম দেখা হওয়া, সে আমাকে ঘুরে ঘুরে সব অ্যাঙ্গেলে দেখার ভঙ্গি, সব সময়ের জন্য আমাকে সব জায়গায় চমকে দেওয়া, ওনার সঙ্গে প্রত্যেকটা মুহূর্ত ঝগড়া। তবে এসব কি করে হলো শেষমেশ? নিজেকে তো আটকাতে পারছি না। পাহাড়ের শেষ কিনারায় দাঁড়িয়ে আছি, যে কোনো সময় ভালোবাসা নামক খাদে পড়ে যেতে পারি। চোখ খুলে ধীরে ধীরে পা ফেলে হাঁটতে শুরু করলাম। গুনগুনিয়ে গেয়ে উঠলাম, চাও পাখি বলো, হাওয়া চলো চলো, আবছায়া জানালার কাছ, আমি কি আমাকে হারিয়েছি বাকি, রূপ কথা নাচে কানাচে, আঙুলের কোলে চলে চোনাকি, জলে হারিয়েছি গান শোনাকি, জানেলার গল্পেরা কথা মেয়ে, চাও মেয়ে চোখে রেখে আবে, চাও পাখি বলো, হাওয়া চলো চলো, আবছায়া জানেলার কাছে। গানটা থেমে গেল। বুকের হৃৎপিণ্ড কেঁপে উঠল যেন কোনো সুপ্ত অনুভূতি। আজ রাতের কথা মনে পড়ল। আয়াসের সেই কান্না কি হাহাকারে ভরা ছিল। আবারও পা চোরা অসাড় হয়ে আসছে। কোমরে এখনো হালকা ব্যথা। এলোমেলো পায়ের ধাপ ফেলে সিঁড়ি দিয়ে নিচে নেমে এলাম। আমার সামনে পড়ল বাড়ির কাছের এক সহকর্মী। তাকে সরাসরি প্রশ্ন করলাম, আচ্ছা, ডান সাইডের শেষ মাথায় যেই ঘরটা আছে, মানে স্টাডি রুম, সেখানকার চাবি কোথায় থাকে জানেন? উনি মাথা নত করে না বোধক মাথা নাড়ালেন। তারপর মিনমিন করে বললেন,